জি। দর্শকবৃন্দু, আপনারা এই মুহূর্তে দেশে এবং দেশের বাইরে যে যেখানে আছেন সকলকে 24 ডিজিটাল নিউজের পক্ষ থেকে সাম্প্রতিক ভাবনা প্রোগ্রামে পিতৃতান্ত্রিক সমাজে মাদের ভূমিকা, একজন মাদের ভূমিকা, মায়ের ভূমিকা এবং সেই শিক্ষার উন্নয়নে মাদের অবদান, এই বিষয়ে কথা বলবার জন্য আমাদের সাথে যুক্ত হয়েছেন বিশিষ্ট আইনজ্ঞ এবং সমাজ মাসুদ প্রদানিয়া, এবং আরো যুক্ত হতে যাচ্ছেন ডক্টর আব্দুল্লাহ শরীফ সাকি এবং ডিআইজি আনোসেফ। আমি প্রথমে অ্যাডভোকেট মাসুদ প্রদানি আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে সালাম শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক শ্রোতাদের যারা শুনছেন তাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি। নেপোলিয়ান বোনাপার্টের বিখ্যাত উক্তি জানি যে আমাকে একটা শিক্ষিত এবং আমি একটা জাতি উপহার দেবো। পাশাপাশি নবীজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেসেজ দিয়েছেন যে মায়ের পায়ে, মানে পায়ের তলে সন্তানের বেস্ট, মানে মায়ের মায়ের মূল্য মর্যাদার উপর সন্তানের বেস্ট অনেকটা নির্ভরশীল। আমাদের এই যে বর্তমান আমার সমাজ পৃথিবী যতটা আধুনিকায়নের দিকে গেছে, মানে সমাজের উন্নয়ন, শিক্ষার উন্নয়ন, নাগরিক সমাজের উন্নয়ন এবং সভ্যতার দিকে গেছে, সেক্ষেত্রে একজন পরিবার থেকে শুরু করে একটা সমাজে এবং শিক্ষা প্রতিষ্ঠানে কর্মস্থলে মা তথা একজন নারীর ভূমিকা আপনি কোন কোন নারী ভূমিকাকে আপনি কিভাবে দেখেন? পরিবারে নারী ভূমিকা, সমাজে নারীর ভূমিকা, আপনার এমনকি কৃষি ক্ষেত্রেও, কৃষি যে বিপ্লব হয়েছে, কৃষির যে উন্নয়ন ঘটেছে, শিল্প উন্নয়ন, সেখানেও সর্বত্র নারীদের অবস্থান। এবং কবি নজরুল বলেছেন, বিশ্বের যা কিছু সৃষ্টি এবং চিরকল্যাণকর অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক নর। এ বিষয়ে আপনার পর্যবেক্ষণ এবং আপনার অবজারভেশন তুলে ধরতে। ধন্যবাদ চাষি ভাইকে, ধন্যবাদ দর্শক শ্রোতাদেরকে। আসলে মা দিবস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিবস। প্রতিদিনে আমাদের বিভিন্ন দিবস থাকে, 365 দিনে কোনো না কোনো দিবস দেখতে পাই আমরা, কিন্তু মা দিবসের মতো এত সুন্দর একটা দিবস আমাদের সামনে এসেছে। আমরা প্রত্যেক সন্তান, যে পৃথিবীতে পিতামাতা ছাড়া আর কেউই কিন্তু আপনজন থাকে না ওইভাবে। সবার হলো স্বার্থের ভালোবাসা। পিতামাতার ভালোবাসাটা, পিতামাতার যে লেনদেনটা, এটা প্রকৃত ভালোবাসা। এখন মায়ের কথা, মা দিবসে নেপোলিয়ান বলেছেন শিক্ষিত মা দেওয়ার জন্য। দেখেন আপনি পৃথিবীর যেখানে যাবেন এখন নারীরা পিছিয়ে নেই। আপনি ইউরোপ, আমেরিকা কিংবা এশিয়ার মহাদেশের বিভিন্ন জায়গায় যেখানে যাবেন, এখন নারীরা সব জায়গায় আছে। এখন একটা মা যদি শিক্ষিত হয়, তার সন্তানদেরকে শিক্ষিত করে তোলার জন্য তার সর্বোচ্চ চেষ্টা থাকে। প্রাথমিক শিক্ষাটা কিন্তু মায়ের কাছ থেকে আমরা পাই। পরবর্তী সেশনের শিক্ষাটা শিক্ষকদের মাধ্যমে, সেখানেও কিন্তু মায়ের একটা ইন্সপায়ার থাকে। আমি আমারটা বলি, আমার মা, মা জননী আমাকেও আজকে একজন অ্যাডভোকেট বানিয়েছেন এবং আমি একজন সরকারি এপিপি হয়েছি। এটার পিছনে আমার মায়ের অবদান সবচেয়ে বেশি। এটা প্রত্যেকটা মানুষের জন্যই তার মা, মায়ের প্রকৃত ভালোবাসাটা, এটা কোনো অর্থের বিনিময়ে বা অন্য কোনো বিনিময়ে মূল্যায়ন করা আদৌ সম্ভবপর নয়। আমাদের জাতিটা এখন যেভাবে এগিয়ে যাচ্ছে, ধরেন এসপিকন, ডিসিকন, প্রত্যেকটা জায়গায় আমাদের প্লেনের চালক থেকে শুরু করে, ক্রু থেকে শুরু করে, আপনি যেখানে যাবেন, আপনি ডাক্তার, ইঞ্জিনিয়ার, সব জায়গায় নারীদের এখন সম অধিকার। কিছু কিছু ক্ষেত্রে নারীরা পুরুষের চেয়ে বেশি এগিয়ে, বিশেষ করে শিক্ষা ক্ষেত্রে, শিক্ষকতায় নারীরা আরো বেশি এগিয়ে। এখন আমরা যে শিশুকালে যে লেখাপড়া করেছি, আমরা দেখছি যে শিক্ষকদের চেয়ে ম্যাডামরা আমাদেরকে বেশি শিক্ষা দিতে পারতেছেন। এবং আপনি শিক্ষা দেখবেন ডাক্তারদের ক্ষেত্রে, সেখানে নার্সদের ভূমিকা দেখবেন, সেখানেও ভালো ভালো পারফরমেন্স তারা করতেছে। এখন আমি কলকাতায় গিয়েছিলাম 3 বছর আগে, আমি গিয়ে দেখি যে ম্যাক্সিমাম দোকানদার গুলা মহিলা। এখন পৃথিবীর সব জায়গায় আপনার, এখন ইরানের যে যুদ্ধ, ইরান এবং আমেরিকার যে যুদ্ধ, এখন এই যে ক্ষেপণাস্ত্র হামলাগুলো হচ্ছে আমেরিকার বেসে এবং মিডল ইস্টের বিভিন্ন বেস গুলাতে হচ্ছে, সেখানে দেখলাম যে নারীদের অবদানে বেশি। এবং সায়েন্টিস্ট গুলা, যে বিজ্ঞানী গুলা ক্ষেপণাস্ত্র তৈরি করার, এগুলো দেখলাম দেখি নারীরা। এবং প্লেন যে চালাইতেছে এবং ড্রোন গুলা যে
ওখানে নিক্ষেপ করতেছে, ক্ষেপণাস্ত্রগুলো নিক্ষেপ করতেছে এবং স্যাটেলাইটের মাধ্যমে তাদের অবস্থানগুলো নির্ণয় করতেছে। এবং আমরা দেখতেছি যে নারীরাই সেখানে অগ্রাধিকার ভূমিকা রাখতেছে। তো কাজে এখন এই মাদেরকে আমাদেরকে মূল্যায়ন করতে হবে। মা দিবসে আমাদের কথা হচ্ছে, নেপোলিয়ন যে কথাটা বলেছিলেন যে আমাদেরকে একটা শিক্ষিত মা দাও, আমরা তোমাকে একটা শিক্ষিত জাতি দিব, এই কথাটাই সত্য, এই কথাটার কোনো বিকল্প নাই। আর আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে উক্তিটুকু করেছেন যে সন্তানের একমাত্র বেহেশত হচ্ছে মায়ের পায়ের নিচে, এটা দ্বারা বুঝাইছে যে মাকে শ্রদ্ধা এবং ভক্তি করতে হবে, তার সাথে কোনো সময় খারাপ আচরণ করা যাবে না। পৃথিবীতে যতই কিছুই আমরা করি না কেন, আমাদের সন্তান বা স্ত্রী বা বন্ধু বান্ধব যতই কেউ আমাদের সাথে সম্পর্ক থাকুক না কেন, সবচেয়ে বেশি প্রাধান্য দিতে হবে পিতা এবং মাতাকে। এবং এই জন্য হাদিসে যেটা শুনেছি আমরা, যে 3বার মায়ের কথা উল্লেখ করেছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে, এবং বাবার কথা একবার উল্লেখ করেছেন যদিও, কিন্তু অর্থাৎ পিতা মাতাকে শ্রদ্ধা সম্মান এবং তাদের প্রাপ্য যে মর্যাদা সেটুকু দিতে হবে। আপনি ইসলাম ধর্ম ব্যতীত অন্য কোনো ধর্মে এইভাবে আমি দেখি নাই। যেমন এই যে বৃদ্ধাশ্রমে এখন অনেকে থাকে, এটা শুধুমাত্র আমাদের কিছু শিক্ষার অভাবের কারণে। আপনি দেখবেন একটা কৃষক বা শ্রমিকের পিতামাতা কখনোই বৃদ্ধাশ্রমে যায় না, কিন্তু দেখা যাচ্ছে একজন সচিব, একজন বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার, তাদের পিতামাতা বৃদ্ধাশ্রমে যাচ্ছে। আমরা যেটা বাস্তবতার পরিপ্রেক্ষিতে দেখতেছি। তাহলে প্রকৃত শিক্ষা যদি আমাদের ভিতরে থাকে, ইসলামিক মূল্যবোধ যদি আমাদের ভিতরে থাকে, ধর্মীয় শিক্ষা যদি অনুশাসন আমাদের ভিতরে থাকে, আমরা আল্লাহকে যেমন ভয় করব এবং আল্লাহর সন্তুষ্টির জন্য যখন কাজ করবে। যেমন ইসলামী অর্থনীতির আমি একটা বিষয়ে পড়েছিলাম যে মানুষ কাজ করবে তার সামর্থ্য অনুযায়ী, কিন্তু বেতন নিবে তার প্রয়োজন অনুযায়ী। এটা ইসলামী অর্থনীতির একটা 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 বেস। মানুষ কাজ করবে তার সামর্থ্য অনুযায়ী, আর বেতন নিবে তার কি প্রয়োজন অনুযায়ী। এই যে এই এটা হলো ইসলামিক অর্থনীতির একটা বেসের একটা একটা উক্তি আমি আমি পড়েছিলাম এবং এই শিক্ষাটা নিয়েছিলাম। এখন দেখেন আপনি এই যে মায়েদের ব্যাপারে আমরা কতটুকু করতে পারতেছি। এই বৃদ্ধাশ্রমের কথাটা কিন্তু আজ থেকে 10 বছর আগে, 5 বছর আগেও ছিল না। এখন আমাদের দেশে এটা শুরু হয়েছে যে অনেক মা বাবাকে দেখে যায় রাস্তায় ফেলে চলে যায়, এবং এবং শাশুড়িদেরকে শ্বশুরদেরকে বয়স হয়ে গেলে তাদেরকে শিক্ষা, তাদের যে মৌলিক যে অধিকার সেটা দিচ্ছে না, তাদের খাওয়া দাওয়া ঠিক মতো করাইতেছে না, তাদেরকে চিকিৎসা করাইতেছে না। ছেলে মেয়েরা যার যার সংসার নিয়ে, যার যার ছেলে মেয়ে বউ বাচ্চা নিয়ে ব্যস্ত থাকে। এটাকে এই জিনিসগুলো কিন্তু আমাদের সমাজের এখন দেখা যাচ্ছে ইদানিং, কিন্তু আজ থেকে 10 বছর আগে কিন্তু এরকম ছিল না। আমি যত আমার জানা মতে আগে আমরা দেখতাম যে শাশুড়িদের প্রতি বউদের বৌমাদের অনেক দায় দায়িত্ব ছিল এবং সেটা করছে, এখনো করে, আছে কিছু কিছু ফ্যামিলিতে আছে। কিন্তু আস্তে আস্তে এই জিনিসগুলো কেন জানি দিন দিন ভেঙে যাচ্ছে আমাদের সমাজ থেকে। যে না, এখন কোরআন এবং হাদিসের রিসার্চে সেখানে দেখা গেছে যে পিতা মাতাকে সন্তান তার নিজের অর্থ এবং তার শক্তি দিয়ে নিজে নিজে খেদমত করতে হবে। যেমন আমার আমার মা বাবাকে আমি নিজেই খেদমত করতে হবে, আমার বউ করতে বাধ্য নয়। কিন্তু আমার বউ করবে কি জন্য? আমার বউ করবে আমাকে সন্তুষ্ট করার জন্য। যে আমার বাবা মাকে সন্তুষ্ট করা মানে আমি সন্তুষ্ট থাকা। এই জিনিসটা আমাদের অনেক নারীরা বুঝতে চায় না। আবার অনেক শাশুড়িরাও আছে, তাদের প্রবলেম সৃষ্টি করে। সমাজে নতুন একটা স্ত্রী মেয়েরা আসে একটা পরিবেশ থেকে আরেকটা পরিবেশে, সে প্রথম দিন থেকে নিজের মেয়ের মতো করে নিতে পারে না, এখানেও সমস্যা দেখা যায়। যাই হোক, আমি আজকে মা দিবস চলছে, আমি আমাদের তারেক রহমান মা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন। আমাদের শিক্ষামন্ত্রী ডক্টর আনময় আহসানুল হক মিলন ভাই, উনি দেখলাম একটা বিবৃতি দিয়েছে, ওনার মাকে নিয়ে একটা বিবৃতি দিয়েছে, অনেক ভালো লেগেছে। হ্যাঁ, অত্যন্ত সুন্দরভাবে সাবলীল ভাষায় বলেছেন যে মায় আমার জীবন, মায়ে আমার সবকিছু। উনি ওনার মায়ের বাসায় গিয়েছেন, দেখলাম যে হ্যাঁ এত কিছুর মাঝে দিয়ে মার সাথে দেখা করে এসেছেন। এই এই যে মায়ের প্রতি ভালোবাসা সন্তানের, এবং সন্তানের প্রতি পিতামাতার ভালোবাসা, এই ভালোবাসাটুকু আমাদের প্রত্যেকটা ঘরে ঘরে থাকুক, আমাদের সমাজের প্রত্যেকটা রত্নে রত্নে থাকুক। এবং সবাই আমরা যার যার ধর্মীয় মূল্যবোধ থেকে এবং নৈতিকতার দিক থেকে আমরা প্রত্যেক মায়ের মর্যাদাটুকু যেন দিতে পারি, এবং আগামী সমাজ বিনির্মাণে এই মা জাতিদেরকে উচ্চ শিক্ষার শিখরে যেন আমরা নিয়ে যেতে পারি। আমরা আপনি আদার্স ভাবে নিবেন না, আমি একবার বলতে চাই এটা, জনগণ জানুক
আমি দেখেছি। আমি আমি একটা বিষয় কি, নবীজি কোন যুদ্ধে মা আয়েশাকে তিনি যুদ্ধের ময়দানে নিয়েছিলেন? তিনি খুব সাহসীদের যুদ্ধ না ওহদের যুদ্ধ? আয়েশাও তো তালোয়ার নিয়ে যুদ্ধ করেছেন নবীজির সাথে। একটা যুদ্ধে গিয়েছেন, যুদ্ধের নামটা মনে নাই। ওনারা যুদ্ধ করেছিল শত্রু পক্ষের। সেখানে শত্রুরা যখন বাড়ির দিকে আক্রমণ করার জন্য উদ্যত হয়েছে, তো নারীদেরকে তারা মূল্যায়ন করে নাই। তখন কিন্তু শত্রুর মাথাটা কর্তন করেছেন আয়েশা এবং তার সাথে সঙ্গী সাথীরা। ওই এবং ওই ওই আচ্ছা। ওই ওই ওই- ওখানে যে হত্যাটা করা হয়েছিল, যে এখন ধরেন আমাদেরকে কি বলে এটাকে, কাফিরদেরকে এখন আমরা আমরা কাফের বলি, অর্থাৎ বিরোধী পার্টিকে, সেকেন্ড পার্টি বা শত্রু শত্রু বাহিনীর যে কমান্ডার ছিল, কমান্ডারকে হত্যা করেছে আয়েশার নেতৃত্বে। এটা একটা শুনেছি। আর একটা হাদিসের এরকম শুনেছি যে উনি ওই যে আপনার চিকিৎসা বিদ্যায় ওনার অভিজ্ঞতা ছিল। বিভিন্ন যুদ্ধে উনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাথে তার একটা মহিলা টিম নিয়ে যে পুরুষ যারা তখন তো তরবারি এবং তীর ধনুকের যুদ্ধটা ছিল। তো কেউ যদি হতাহত হইতেন, আঘাতপ্রাপ্ত হইতেন, তাৎক্ষণিক এই যে ব্যান্ডেজ বা সেলাই বা চিকিৎসা দেওয়া, প্রাথমিক যে চিকিৎসাগুলো দেওয়া, রক্ত বন্ধ করান, এগুলা ব্যান্ডেজ দেওয়া, এই সমস্ত কাজগুলা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছেন বিভিন্ন যুদ্ধে। উনি স্বয়মত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুমতি সাপেক্ষে উনি বিভিন্ন যুদ্ধে গিয়েছেন, এরকম কথা আমরা শুনতে পেয়েছি। কাজেই কোথাও নারীদের বা মায়েদের অবস্থান কোথাও কম ছিল না। সেখানে মায়েদের অবস্থান কোনো কোনো ক্ষেত্রে পুরুষের তুলনায় অনেক বেশি হয়েছে। আপনি দেখবেন, আমরা আমরা যদি প্রত্যেকটা যুদ্ধ দেখি, যে ওহুদের কথা বলেছেন, ওহুদের যুদ্ধে এক মা তার দুই সন্তানকে নিয়ে এসেছে। একটা ছোট বাচ্চা, নাবালক বাচ্চাকে কবলে করে নিয়ে আসছে যে যে হুজুর, আমার এই নাবালক বাচ্চাটাকে আপনি যুদ্ধে নেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না, আপনার এই বাচ্চাকে আমরা কেন নিব? ও, তার মায়েদের অবদান ছিল। আজকে ইসলাম যে আমরা পেয়েছি, আমরা যে পৃথিবীতে শান্তির ধর্মটা পেয়েছি, সেখানে মায়েদের অবদানটা অনেক বেশি ছিল। এখন আমাদের মায়েরা আমাদের বাবাদেরকে বা আমাদের ইয়ের থেকে, সেখান থেকে তারা এই যে শহীদ হওয়া ইসলামের জন্য, দিনের জন্য, তারা যদি ওই অবদানটুকু ওই ওহুদের ময়দানে বা কিংবা অন্যান্য যুদ্ধ, যেই যুদ্ধগুলো হয়েছে, সেই যুদ্ধগুলোতে যদি মায়েরা অবদান না রাখতেন, তাদের স্বামীদেরকে, সন্তানদেরকে ঘর থেকে বাইর না করতেন, এবং তারা যদি ওইভাবে ইমানে, শিক্ষায়, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য তারা যদি ওই সময় ভূমিকা না রাখতেন, তাহলে কিন্তু আজকে পৃথিবী হয়তো এত আলোর মুখ আমরা দেখতে পাইতাম না। আমরা এই ইবনে খামদুনের মতো লোক, ইবনে সিনার মতো লোক আমরা পৃথিবীতে পেতাম না। হ্যাঁ, আল খরাবিদের মতো লোককে আমরা পেতাম না। তারপরে পৃথিবীর মানচিত্র যে মুসলিম বানিয়েছেন, সে পৃথিবীর যে প্লেন বানিয়েছেন, মুসলমানরা কিন্তু অনেক অবদান রেখেছেন। এখানে এই যে এইভাবে আমরা ভালো ভালো মাদেরকে পেয়েছি, যারা ইন্সপায়ার করেছে তাদের সন্তানদেরকে দিনের জন্য উৎসুক। এখন দেখেন ইরানের মায়েরা তাদের বাচ্চাদেরকে কি করছে, বাইর করে দিচ্ছে। আপনি দেখেন জুলাই আগস্টের সময় আমাদের সিঙ্গার আসিফ সাহেব, উনি ওনার ছেলেকে আইনা একদম মাঠে ছেড়ে দিছে, বলছে যে নাও আমার ছেলেকে হত্যা করো। এইভাবে এই যে একটা জাতির পরিবর্তনের জন্য মা এবং বাবাদের যে অবদান। অনেক মা কিন্তু সন্তানকে স্কুলে না দিয়ে সন্তান আন্দোলনে আসছেন। জুলাই আগস্টে অনেক মা হাজারো মা ভূমিকা রাখছেন আন্দোলনের মাঠে। জি জি। জি বলেন। কাজে 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 সব ক্ষেত্রে আপনি দেখবেন সমাজের ভালো কাজ, যে কবি যে বলেছেন যে অর্ধেক নর এবং অর্ধেক নারী, এই কথাটাই সত্য। এবং কোনোভাবেই এই নারী জাতিকে অবহেলা করে কোনো জাতি উন্নত উন্নত শিখরে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। এবং প্রাথমিক শিক্ষা, যে আমরা হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই, ওনার একটা জীবনী থেকে শুনেছি, ওনার মা ওনাকে শিক্ষা দিয়েছেন যে কখনো মিথ্যা কথা বলতে নেই বাবা। উনি ডাকাত ধরেছে, ওনাকে বলছে কত টাকা আছে, উনি বলছে যে 10 দিরহাম আছে। এটা ছোট শিশু ছিলেন যখন, তিনি তখন সত্য কথা বলেছেন। এবং উনি ওনার শেষ পর্যন্ত ওনার ওই যে পাঞ্জাবের কোচর থেকে 10 দিরহাম বাইর করে দিচ্ছেন, কিন্তু তখন ডাকাতরা নেয় নাই। তাহলে ওই যে মায়েদের ভালো মা পেলে নিশ্চয়ই ভালো সন্তান হবে। হ্যাঁ, এটাই স্বাভাবিক। এবং আমাদের এই সমাজ বিনির্মাণে মায়েদের অবদান অনস্বীকার্য। আমরা কিছু কিছু ক্ষেত্রে দেখেছি, কিছু কিছু বিচারক, আমি বিচারাঙ্গনে থাকে, দেখেছি যে নারীরা ভালো ভূমিকা রেখেছে, বিচার প্রার্থীদের ভালো বিচার করতে পেরেছে।
আমাদের এখানে একজন এসপি ছিল শামসুন্নাহার, ওই সময়ের কালে উনি দেখতাম যে অনেকটা ন্যায় বিচার করার জন্য সর্বোচ্চ চেষ্টাটা করেছেন। আসলে সেক্ষেত্রে নারী বা পুরুষ বিষয় না, বিষয় হলো যে আহ, ওই যে বিচারের ক্ষেত্রে ন্যায় বিচার করাটা, আমি একদম কোনো কিছু দায় সারা না, একদম শক্তিশালী ভাবে কাজ করেছেন। আমি কিছু ঘটনা দেখেছি, আমার নিজ চোখে দেখেছি। তো কাজেই নারীদেরকে কোনোভাবেই এখন অবহেলা করা যাবে না। হুম, সে আহ, সে সে যেই দলের বা মতের হোক হোক না কেন, সে যেই ধর্মের বা বর্ণের হোক না কেন, এই যে আমাদের এই সমাজ বিনির্মাণে নারীদের আমি অগ্রণী ভূমিকা রাখছে, এটাই আমরা দেখছি। রাষ্ট্রপ্রধানিয়া আজকে জনাব তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী, তো ওনার বিএনপি পার্টি স্টাবলিশ করা, তারপরে তার আম্মা 3বার প্রাইম মিনিস্টার ছিলেন। বাংলাদেশের নারী ব্যক্তিত্বের পার্সোনালিটির জায়গায় বলুন আর ইমেজের জায়গায় বলুন, হচ্ছে কি আপনি কিভাবে দেখেন ওনার মায়ের থেকে যে শিক্ষা এবং যে মর্যাদা পেয়েছেন, এটা কি প্রধানমন্ত্রী তারেক শেখ গর্বের সাথে কি উচ্চারণ করতে পারেন যে তার এই ক্ষেত্রে ওনার আজকে বর্তমান এই জায়গার অবস্থান ক্ষেত্রে তার মায়ের যে ভূমিকা, তার মায়ের যে উৎসাহ অনুপ্রেরণা, এটা বর্তমান প্রধানমন্ত্রী কি একটা বড় ধরনের ইন্সপায়ারিং ছিল ওনার আম্মা? হ্যাঁ, আমার তো মনে হচ্ছে 100% ওনার আম্মার কাছ থেকে উনি ইন্সপায়ারটা পেয়েছেন। কারণ ওনার আম্মা, আমার মনে আছে, গণশিক্ষার কার্যক্রম যেটা, গণ গণস্বাক্ষর, স্বাক্ষরের যে কার্যক্রমটা হারিকেন দিয়ে বাড়িতে বাড়িতে হয়েছিল, তখন কিন্তু বেগম খালেদা জিয়ার সময়, তখন সকলের জন্য স্বাক্ষর বাধ্যতামূলক করেছে, সে স্বাক্ষর দেওয়ার শেখানো হয়েছে হারিকেন দিয়ে দিয়ে বাড়িতে বাড়িতে গিয়ে গিয়ে। এবং তখন উনি বাধ্যতামূলকভাবে ফ্রি করে দিয়েছেন প্রাথমিক শিক্ষা, এবং তখন অষ্টম শ্রেণী এবং পরবর্তীতে এরা ধাপে ধাপে বেড়ে এবং এটা এইচএসসি পর্যন্ত বর্তমানে আছে। পরবর্তীতে তারেক রহমান কিছুদিন আগে বক্তব্য দিয়েছেন, আমাদের প্রধানমন্ত্রী, উনি বলেছেন যে আমরা এটা ডিগ্রি লেভেল পর্যন্ত নিয়ে যাব। হ্যাঁ, আর আজকে একটা ভালো নিউজ শুনলাম যে আমাদের প্রাথমিক শিক্ষা থেকেই আমাদের কারিগরি শিক্ষার সাথে একত্রিত করে ওনারা পরবর্তী কারিকুলাম তৈরি করবে। তাহলে আমাদের শিক্ষার ব্যবস্থাটা হবে এরকম যে আমাদের শিশুরা প্রথম থেকেই তাদের কারিকুলামের মাধ্যমে তারা কারিগরি শিক্ষা অর্জন করতে পারবে। বিদেশে এবং বৈশ্বিক যে বিদেশে যে তারা ভাবমুক্তি তাদের নিজের অবস্থান তৈরি করতে পারবে। তারা অর্থাৎ এখান থেকে তারা কারিগরি শিক্ষা অর্জন করে নিতে পারলে তারা সব সাইড, ড্রাইভিং সাইড জানলো, তারা ইলেকট্রিশিয়ান সাইড জানলো, তা বা মেকানিক্যাল সাইড জানলো। এখন আমাদের আমাদের দেখা যায় যে প্রবাসীরা যায় চাকরি করে, সেখানে আমাদের বেতন কম দেয়, খাটে বেশি আমাদের লোকগুলা, কিন্তু তারা ইঞ্জিনিয়ার বা ইয়া হইতে পারে নাই, ফোরম্যান হইতে পারে নাই। ওই বিশেষ করে ইন্ডিয়ান লোকগুলাই, তারাই বেতন বেশি পায়, আমাদের লোকগুলা বেশি কাজ করে, কিন্তু তাদের শিক্ষা না থাকার কারণে, অভিজ্ঞতা না থাকার কারণে সেখানে যে বেতন ভাতা কম পাচ্ছে। আরো কিছু টেকনিক্যাল প্রবলেম হচ্ছে। তো কাজেই এখন ওই যে আজকে মা দিবসে সকল মায়েদের প্রতি আমাদের শ্রদ্ধা, ভালোবাসা এবং অন্তরের অন্তরস্থল থেকে সকল মায়েদেরকে জানাই আন্তরিক অভিনন্দন। মায়েদের কষ্টের সীমা নেই। আমাদেরকে 10 মাস 10 দিন বা 9 মাস সে বেশি সময় আমাদেরকে গর্ভধারণ করেছেন, আমাদেরকে দুধ খাইয়েছেন, আমাদেরকে বড় করেছেন। প্রত্যেকটা আমাকে আপনাকে, এই জাতির একটা শিশু জন্ম থেকে শুরু করে তার বেড়ে ওঠা থেকে শুরু করে তার সকল ক্ষেত্রে নারীর ভূমিকা এই সমাজে, ঠিক যেমন পরিবারে ঠিক তেমনি এই সমাজের প্রত্যেকটা ভালো কাজে দেখবেন যে নারীর অবদান আছে। এবং এই নারীরাই কিন্তু এই এই সমাজকে, আমি মনে করি কিছু কিছু ক্ষেত্রে পুরুষের চেয়ে বেশি ভালো ভূমিকা রাখতেছে। মা দিবসে এই জন্য সকল মায়েদের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা রইল। আর আমাদের ধর্ম এটা প্রাধান্য দিয়েছেন, সব ক্ষেত্রে প্রাধান্য দিয়েছেন। এবং কিছু কিছু ক্ষেত্রে বলছেন না, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে শুরু করে অনেক মহিলা সাহাবীও ছিলেন, তারাও যুদ্ধক্ষেত্রে অনেক ভূমিকা রেখেছেন। আমরা ইতিহাসে হয়তো শুনছি, আলেমদের মুখ থেকেই শুনছি। তো কাজেই সবকিছু মিলিয়ে আজকের মা দিবসে এটাই বলতে চাই যে মায়েদের শ্রদ্ধা ভালোবাসা, বারবার একই কথা বলা হয়, বলতে চাই যে আমাদের আগামীর চ্যালেঞ্জ, আপনি যদি চীনের চিন্তা করেন, চীন কি চিন্তা করতেছে 2080 সাল পর্যন্ত চিন্তা, আমাদের চিন্তা আমি যদি এরকম থাকে। প্রধানই আপনার কাছে আসছি। আমাদের যেমন ঢাকা বোর্ডে ভিকারুন্নেসা নুন স্কুলের রেজাল্ট সর্বোচ্চ পর্যায়ে থাকে, 1 বা 2 বা 2 বা 3-এর মধ্যে।
শিক্ষা প্রতিষ্ঠান আপনার বিশেষ করে শিক্ষা ব্যবস্থাপনা, সেখানে নেতৃত্ব এবং শিক্ষা দেওয়ার যে ব্যবস্থাপনা, সেগুলাতে আপনার ঢাকা উইমেন্স কলেজ ছিল, মহিলাদের কলেজ, আপনার তারপরে ভিকারুননিসা স্কুল অ্যান্ড কলেজ, এই যেসব প্রতিষ্ঠানগুলা নারী নেতৃত্বে শিক্ষা পরিচালনা মানে ম্যানেজমেন্ট শিক্ষা টিচিং চালিত হয়, আমাদের শিক্ষার ক্ষেত্রে নারীরা রেজাল্টের ক্ষেত্রে সবচেয়ে অগ্রণী পালন করে, ছেলেদের থেকে মেধায় এগিয়ে যায়। পাশাপাশি আপনি প্রশাসন বলুন, জুডিশিয়ারি বলুন, তারা অত্যন্ত শৃঙ্খলার সাথে পুরুষের চেয়ে বেশি ধৈর্য ধারণ করে নিজেকে তার মেধাটাকে কন্ট্রিবিউশন করে। এক্ষেত্রে বর্তমান বাস্তবতায় শিক্ষা ক্ষেত্রে, জুডিশিয়ারি ক্ষেত্রে বলুন, প্রশাসনের ক্ষেত্রে বলুন, তাদের পারফরমেন্সটা পুরুষের বেটার, তারা বেটার পারফরমেন্স করছেন। আসলেই তাদের মানে সর্বক্ষেত্রে তাদের অবদান, তাদের পারফরমেন্স তো পুরুষের ক্ষেত্রে পিছিয়ে মানে কম্পিটিশনে ফেলে দেওয়ার মতো না। বলুন। জি জি, সেই কথাটাই বলতে চেয়েছিলাম যে দেখুন, যারা ভিকারুননিসা বলেন আর যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের কথাই বলেন না কেন, মেয়েরা বাসায় বেশি পড়াশোনা করে মা বাবার তত্ত্বাবধানে কিংবা তার ভাই বোনের তত্ত্বাবধানে কিংবা কলেজ ইউনিভার্সিটিতে যেখানে তারা হলেও যদি থাকে, সেখানে কিন্তু তারা ঠিকই তাদের কোর্সটা কমপ্লিট করে। আমাদের ছেলেরা বিভিন্ন রকমের অনুষ্ঠান বা পিকনিক কিংবা বন্ধু বান্ধবের আড্ডা হই হুল্লোড় বা বিভিন্ন খেলাধুলা নিয়ে মত্ত থাকে, কিন্তু মেয়েরা কিন্তু এগুলাতে খুব কম থাকে। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখি যে মেয়েরা তাদের পড়াশোনার যে কারিকুলামটা থাকে ওরা ওইটা ফুলফিল করার চেষ্টা করে। এই জন্য দেখবেন যে সব ইউনিভার্সিটি, শুধু ভিকারুননিসা না, সব ইউনিভার্সিটি, কলেজ, আপনার হাই স্কুল এবং প্রাথমিক বিদ্যালয়ে দেখবেন যে নারীদের অবস্থা ভালো থাকে। অন্তত পক্ষে তারা ভালো পড়াশোনা করে একটা সময় বাইর করে নিয়ে। কিন্তু ছেলেরা গ্রামের ভিতরে দেখবেন এখনো ছেলেরা এই একটু গরম লেগেছে, কারেন্ট ধরুন নাই, কিন্তু এরা বাইরে গেছে, কিন্তু মেয়েরা তো আর বাইরে নাই, মেয়েরা ঠিকই বাসার ভিতরে যদি একটু ছোট লাইটও থাকে, চার্জার লাইট থাকতে ওইটা দিয়ে পড়াশোনা করে, তারা ঠিকই তাদের কোর্সটা কমপ্লিট করে। এই জন্য কিন্তু মেয়েরা এগিয়ে গেছে, সব ক্ষেত্রে এগিয়ে গেছে এবং তাদের টার্গেটটা ফুলফিল করার তারা চেষ্টা করে এবং তারা ওইভাবেই তারা তাদের ব্রেন বা কাজ করার ক্ষমতাটা আস্তে আস্তে তৈরি করে। কিন্তু পুরুষটা এই জায়গায় পিছিয়ে যায় এবং ঝরেও যায়। এবং ওই যে শিক্ষার ক্ষেত্রে দেখা যাবে যে আপনার নারীদের চেয়ে শুধু কিছু 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 ক্ষেত্রে নাবালক বিবাহের সাথে বিবাহ টিবাহ দিয়ে কিছু ক্ষেত্রে কিছু মেয়েদেরকে ঝরিয়ে দেয়, এটা ভিন্ন জিনিস। কিন্তু ম্যাক্সিমাম ছেলেদের চেয়ে মেয়েরাই ভালো করে এবং তারা এগিয়ে যেতে পারে তাদের নির্দিষ্ট লক্ষ্যে, গন্তব্যে। এবং আপনি দেখবেন যে এখন ডাক্তার যায় বা ইঞ্জিনিয়ারের যে ভর্তি পরীক্ষায় আপনি দেখবেন যে প্রতি বছর মেয়েরাই ভালো করতেছে। আপনি রেজাল্টের দিক দিয়ে খেয়াল করে দেখেন। আপনি নার্সিং কোর্সে যাবেন, সেখানে মেয়েরা দিবেন দেখবেন। আপনি আপনি ঢাকা ইউনিভার্সিটি বা অন্যান্য ইউনিভার্সিটিতে দেখবেন মেয়েরা ভালো করতেছে রেজাল্ট, কারণ তাদের টার্গেট ঠিক আছে, তাদের পড়াশোনা ঠিক আছে, তারা ওইভাবে তাদেরকে বিসিএস ক্যাডারও এখন মেয়েরা ভালো করতেছে। আপনি বিসিএস পরীক্ষা দিলেও তারা ভালো রেজাল্ট করতেছে, তাদের টার্গেট ঠিক আছে, তাদের পড়াশোনা ঠিক আছে, তাদের ম্যানেজমেন্ট ঠিক আছে, তাদের সংসার গুছিয়েও কিন্তু তারা সব কাজ ঠিক মতো করতেছে। কিন্তু আমাদের পুরুষের বেলায় কিছু লোক কাজ করে ঠিক মতন, আবার আমাদের কিছু ছেলেরা অবহেলা করে বিভিন্ন রকমের নেশা টেশার দিকে কেউ চলে যায়, কেউ বন্ধু বান্ধবের হই হুল্লার থাকে, কেউ খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকে, বিভিন্ন জিনিস নিয়ে বিভিন্ন ব্যবসা বাণিজ্য কেউ আটকে যায়। বিভিন্ন ভাবে আমরা কিন্তু ওইভাবে করতে পারি নাই। তবে নারীরা কিন্তু এক্ষেত্রে এগিয়ে আছে আমার আমার মতে, আমি যেটা মনে করতেছি আর কি। পাশাপাশি আমি আপনি যেটা বলতে চাচ্ছেন, কিন্তু আইন সমাজ ব্যবস্থায় এখনো আমি একটা দেখলাম যে 15 থেকে 17 বছরের 30 থেকে 35 এখন এই পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থায় পিতাদের উদাসীনতা, দায়িত্বহীনতার কারণে এখনো প্রায় 30 থেকে 35 জন মেয়েদেরকে এই কিশোরী বয়সে বিয়ে দেওয়া হয়। এতে কিন্তু বিশেষ করে সমাজের মধ্যে বন্ধ্যাত্ব, আগামী দিনে সমাজ উন্নয়নের ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। গ্রামীণ সমাজে এখনো পুরুষদের তাদের মানসিকতা একটা জরা বান্ধবতা, বান্ধব পরিস্থিতি রয়ে গেছে, প্রতিবন্ধক এদের, যে এখনো অল্প, বিশেষ করে পুরুষ তারাও তো বেশি একটা লেখাপড়া শিখে না। কোন রকম আক্ষরিক যারা আক্ষরিক শিক্ষায় শিক্ষিত, পার্টিকুলার যেসব পিতা ফাদাররা, তাদের দৃষ্টিভঙ্গিতে মেয়েটা 16-17 বছর দিয়ে দিয়ে সংসারে দিয়ে দিই, সংসারে যে ঘানি টানুক, অল্প বয়সে শারীরিক অক্ষমতা নিয়ে, মানসিক দুর্বলতা নিয়ে এই তাকে সংসারে ছেড়ে দেওয়া হয়। এক্ষেত্রে পিতৃতান্ত্রিক সমাজে যারা নিরক্ষর,
এবং অল্প শিক্ষায় শিক্ষিত ফাদাররা আছেন, গার্ডিয়ানরা আছেন, তাদের দৃষ্টিভঙ্গি যে একটা মেয়ে বোঝা না, একটা মেয়ে যদি শিক্ষিত হতে চায়, হতে পারে, সে মানে সমাজের জন্য একটা সাফল্য রাখতে পারে, পরিবারের জন্য পরবর্তীতে নিজেকে মেয়েটা স্বাবলম্বী হলে, শিক্ষিত হলে পরিবার এবং সমাজের জন্য যথেষ্ট অবদান রাখতে পারে। এক্ষেত্রে উচিত পুরুষতান্ত্রিক সমাজে যে জি জি, আধুনিক শিক্ষা। সুন্দর কথা, আপনার একটা ভালো ভালো পয়েন্ট নিয়ে এসেছেন আসলে। আপনার কথাটা চাষি ভাই, নজরুল ভাই, আপনি খুব সুন্দর কথা বলেছেন। এখন এটা হচ্ছে যে কি, আমাদের একদম রুরাল এলাকার যে লোকগুলা একদম নিম্ন মধ্যবিত্ত, যেটাকে বলে নিম্ন মধ্যবিত্ত বলতে দিনান্তে পান্তা পোড়া যে সমস্ত পরিবারের গুলা, সেখানে এবং পড়াশোনা নিজেরাও কম করেছে, দেখা যায় বাবা মা দুজনের শিক্ষা কম, কৃষিকাজ করে বা অন্যান্য কাজ করে, দোকানদারি করে, চাটা করে, পান করে, ইয়া করে, তারা ওই যে এখনো তারা সেকেলে আছে কিছু লোক। তবে এই পরিমাণ কিন্তু দিন দিন কমছে। আগে যেমন অ্যাভেলেবেল মানে বাল্য বিবাহ হচ্ছে, এখন সরকারের যে সরকারে থাকুক না, তারা একটা ভালো স্ট্যান্ড নিচ্ছে। এখন তাৎক্ষণিক 999 কল দেয়, কিংবা পুলিশের মাধ্যমে জানানো হয়, সাথে 18 বছরের আগে কোনো মেয়েকে কিন্তু এলাকার বিয়ে দেওয়া যাচ্ছে না। যদিও আইনের ফাঁক ফোকরে দুই চারটা হচ্ছে, কিন্তু ম্যাক্সিমামে কিন্তু এখন সচেতন হচ্ছে। এবং বইয়ের যে কারিকুলাম, শিক্ষা যে কারিকুলাম, সেখানেও কিন্তু 18 বছরের ব্যাপারে মেয়েদেরকে সতর্ক করা হচ্ছে, ছেলেদেরকে 21 বছরের ব্যাপারে সতর্ক করা হচ্ছে। এই সমস্ত বিষয়গুলো কিন্তু আগে আগে এত ছিল না। এখন কিন্তু সচেতনতা জনগণের মধ্যে আছে, নাই যে ঠিক তা না। কিছু ক্ষেত্রে হচ্ছে, এখনকার হচ্ছে যে ঘটনাগুলো ঘটে, সেগুলো হলো যে ধরেন 500 বা 1000-এ একটা দুইটা ঘটনা। এখন কিন্তু কমছে, আমার জানা মতে অনেক কমে গেছে। তবে এগুলা আরো কমবে। আপনি ধরেন আরো আগামী 5 বছরে মানুষ আরো সচেতন হয়ে যাবে। এখন আমাদের মিডিয়াগুলা প্রচার করতেছে, সরকারিভাবে প্রচারণা চলছে, যার কারণে মানুষও সচেতন হচ্ছে এবং দেখছে যে না, এ নাবালক একটা বাচ্চারে সে বিয়ে দিয়েছে, সে নিজেই বাচ্চা, আবার বিয়ে দিয়ে দিল, সে 1 বছর পর একটা বাচ্চা নিয়ে নিল। এখন মায়েরও রক্ত শূন্যতা, বাচ্চারও রক্ত শূন্যতা, মাও মারা গেছে, বাচ্চাও মারা গেছে, শেষ। এখানেই বাতিটা নিভে গেছে। এগুলা কিন্তু মানুষ বুঝতেছে। এখন অনেক জায়গায় দেখবেন প্রবাসী ছেলেদের কাছে মেয়ে বিয়ে দিতে চাচ্ছে না বাবা মা। তারপরে আরেকটা বিষয় দেখবেন, খেয়াল করে, এখন মেয়েদেরকে পড়াশোনা করাবে, একদম বলছে যে না, আমার মেয়ে অনার্স করবে বা এইচএসসি পাস করবে, আমি দেখতেছি। এখন কিন্তু এটা এটা আছে, আগে কিন্তু এত ছিল না। এখন আস্তে আস্তে কিন্তু সমাজে মেয়েদেরকে অনেক অনেক ক্ষেত্রে তো দেখা যায় আহ একজনের 3টা 4টা মেয়ে বা 5টা মেয়ে, কোনো ছেলে নাই, এর মধ্যে 2 4টা মেয়ে ডাক্তার ইঞ্জিনিয়ার হচ্ছে। তারা বাবা মারে দেখছে, বাবা মাকে ছেলেদের চেয়ে বেশি দেখাশোনা করতেছে। আমি এরকম দেখেছি, অনেক ফ্যামিলি আছে যে তার সংসারে 5টা মেয়ে আছে, 5টাই শিক্ষিত, 5টায় কেউ মাস্টার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ ডাক্তার, কেউ নার্স, কেউ এটা হয়েছে সেটা হয়েছে, তার মেয়ের জামাইগুলো ভালো আছে। ওই পরিবারের সমস্ত কিছু দায় দায়িত্ব ছেলেদের চেয়ে বেশি নিচ্ছে। আমি দেখছি তো অনেক জায়গায় এরকম দেখছি যে ছেলেটা কাজ করতে পারে না, ছেলে কোনো চাকরি নাই, কিন্তু মেয়ে ঠিকই মেয়ের জায়গায়, কাঙ্ক্ষিত জায়গায় চলে গেছে। মেয়ে এমন হয়ে গেছে যে পরীক্ষা দিয়ে সে বিসিএস ক্যাডার হয়ে গেছে, ডাক্তার হয়ে গেছে, ইঞ্জিনিয়ার হয়ে গেছে, বাবা মার দায়িত্ব পুরো দিন নিয়ে নিয়ে নিচ্ছে, সংসারে পুরো হাল ধরছে। এখন কোথায় পেছিয়ে নাই, কিন্তু আস্তে আস্তে হয়তো একটু সময় লাগতেছে, আরো সময় লাগবে। মানুষ সচেতন হচ্ছে, আগের চেয়ে সচেতন হচ্ছে, কিন্তু এখন নারীদেরকে বোঝা না, এখন সমাজের একটা অংশ। আধুনিক সমাজ ব্যবস্থায় মেয়েদের শিক্ষার হার, মেয়েদের কাজের ক্ষেত্রে, মেয়েদের তাদের পারফরমেন্স এবং সামষ্টিক ক্ষেত্রে নারীরা পুরুষের পাশাপাশি যথেষ্ট মানে অগ্রগণ্য রাখতেছে। এটা আমাদের জন্য, আগামী সমাজের জন্য একটা ভালো বার্তা দিচ্ছে। এই ক্ষেত্রে জি জি। আমরা সমাজে শহর থেকে গ্রাম পর্যায়ে পুরুষদের এই জিনিসটা আমাদের অ্যাওয়ারনেস দিতে হবে যে নারী একটা মেয়ে মানে বোঝা না, মেয়ে মানে বাড়তি একটা সম্পদ। রাসূল সাল্লাল্লাহু তো বলেছেন যে ব্যক্তির 3টা মেয়ে সন্তান থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার যদি ইবাদতের আমল থাকে তাহলে বেহেশত নসিব করা তার জন্য সহজ হয়ে যাবে, বেহেশতের দিকে যাওয়া। 3টা মেয়ে সন্তান যদি তার থাকে একের পর এক, এবং সেই মেয়ে সন্তানকে চরিত্রবান, সত্তা, নৈতিকতা এবং সামষ্টিক দিক থেকে তৈরি করে তিনি সমাজ সংসারে দিতে পারেন। তো এই ক্ষেত্রে আপনার যখন দেখেছি, যখনই একজন রিক্সা চালকের মেয়ে যখন মেডিকেলে ভর্তি হয়, তখন সেই রিক্সা, উত্তরবঙ্গে একজন পিতা বলছেন যে আমার জীবনের সমস্ত জীবন আজকে
আমার স্বপ্ন বাস্তবায়ন হচ্ছে আমার মেয়ে ডাক্তারি পড়তে যাচ্ছে, একজন রিক্সা চালকের। এই মেয়ে যখন ডাক্তার হবে, সে তো তার দেখেন ডাক্তার হলে সে মিনিমাম চালাবে, তার বাবার হয়তো রিক্সার ঘানি টানা সে বন্ধ করে দিবে, সে পরিবারে আর বোঝা থাকবে না, সমাজের জন্য সে গুরুত্ব পালন রাখবে স্বাস্থ্য সেবা দিয়ে। তা আসলে মেয়ে মানে তো বোঝা না, আধুনিক শিক্ষা শিক্ষিত একটা মেয়ে মানে সে পরিবারের অ্যাসেট এবং সমাজের অ্যাসেট। যে সেটাই বলছি, মা দিবসে আমাদের সকল মায়েদের প্রতি শ্রদ্ধা থাকবে এবং বোনদের প্রতিও শ্রদ্ধা থাকবে, এবং আশা করি আমাদের বোনরা মায়েদের ভূমিকায় আসবে আগামী দিনে। তারাও ভালো সন্তান, শিক্ষিত সন্তান জন্ম দিবে। তাদের ঘরে ভালো ভালো, আমাদের যেই ধরেন এখন আমাদের সিকিউরিটির সমস্যা, শিক্ষাক্ষেত্রে এই জন্য বেশি বরাদ্দ আসে। যদি যদি আমাদের ছেলেরা ইঞ্জিনিয়ার হয়, আমার আব্দুল কাদের খানের মতো যদি বিজ্ঞানী বাইর হয়, আবুল কালাম এজেড আবু কালাম আজাদের মতো সন্তান জন্ম দিতে পারে, তাইলে মনে করেন যে আমাদের দেশটা উন্নত হবে, পারমাণবিক শক্তিধর একটা দেশ তৈরি করতে পারে, এবং বিভিন্ন জায়গায় তারা ভূমিকা রাখতে পারে। আমাদের আজকের এই প্রতিবেদন থেকে বা আজকের এই আলোচনা থেকে আমি এটা বলতে চাই, আমাদের মায়েরা শিক্ষিত সমাজ বিনির্মাণে ভালো ভূমিকা রাখবে ইনশাল্লাহ। আগামীতে এমন সন্তান জন্ম দিবে যাদের মাধ্যমে আমরা ক্ষেপণাস্ত্র তৈরি করতে পারবো, ড্রোন তৈরি করতে পারবো, আমাদের এইরকম ইঞ্জিনিয়ার তৈরি হবে, এবং আমরা আকাশে আমরা স্যাটেলাইট, যেমন আগে একটা দুইটা পাঠাইছে, এবং নিজস্ব স্যাটেলাইটের মাধ্যমে, নিজস্ব প্রতিরক্ষার মাধ্যমে আমাদের সন্তানরা ভবিষ্যতে নারী পুরুষ সবাই মিলে বাংলাদেশটাকে আমরা রক্ষা করতে পারবো, এবং বাংলাদেশের যে অর্থনৈতিক অবস্থা এটা আমরা উন্নত করতে পারবো। আমাদের যে ইনফ্রাস্ট্রাকচার দরকার আছে, বিভিন্ন স্থাপনা আছে, এগুলো আমাদের ইঞ্জিনিয়াররা সুন্দর করে বানাবে, আমাদের ছেলেরা উন্নত করবে। এটাই তো আমরা চাওয়া পাওয়া। আমাদের আর চাওয়া পাওয়া কি থাকতে পারে বলেন? এখন আমাদের চাওয়া পাওয়া এটাই যে আমাদের মায়েরা, আমাদের বোনেরা আগামীতে ইনশাআল্লাহ আমাদের এই বাংলাদেশটাকে একটা সুখী, সমৃদ্ধ এবং উন্নত রাষ্ট্রের দিকে নিয়ে যাবে। এবং সকল মায়েদের কাছে আমাদের অনুরোধ থাকবে যেন তাদের সন্তানদেরকে যেন শিক্ষার দিকে কোনো না কোনো ভাবে চেষ্টা তদবির করে তাদের বাচ্চাদেরকে যেন শিক্ষিত করে তোলে, এই ভূমিকাটা রাখে। বাচ্চাদেরকে যেমন নাবালক অবস্থা বিয়ে না দেয়, এটা আমাদের দাবি থাকবে। আজকের এই প্রতিবেদনে বা আলোচনা থেকে সকলের কাছে অনুরোধ থাকবে যাতে বাল্য বিবাহটা রোধ থাকে এবং বাচ্চাদেরকে শিক্ষিত করুন। আপনার মেয়ে আপনার জন্য বোঝা নয়, আপনার মেয়ে আপনার সমাজের একটা অংশ, সে অনেক কিছু দিতে পারে যেটা আপনার একটা ছেলে দিতে পারবে না। কাজেই ছেলে মেয়ে, আমরা ছেলেদেরকে ছোট করতে বলছি না, মা দিবসে এটাই আমাদের আবেদন থাকবে যাতে আমাদের বাংলাদেশের মায়েরা নেপোলিয়নের মতো যেন বলতে পারে যে আমরা একটা শিক্ষিত জাতি উপহার দিতে চাই। 100% শিক্ষিত হবে আমাদের নারীরা, 100% শিক্ষিত হলে আমাদের সমাজ আরো উন্নত হবে, যেটা আমরা কল্পনা করতে পারবো না। তবে এখন কিন্তু রেডিক্যাল চেঞ্জ আসতেছে, আপনি এটা জিনিস খেয়াল করেন, এখন রেডিক্যাল একটা চেঞ্জ আসছে সব জায়গাতে। গ্লোবালাইজেশন এখন হাতের মধ্যে চলে আসছে। আপনার ইউটিউব থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে মানুষ জানছে, মানুষ কিছু সচেতন হচ্ছে। 5 থেকে 6 জন পূর্ণ সচিব আছেন নারী ব্যক্তিত্ব, আপনার জেলা ডিসি আছেন 13 জন মতো, মেবি 13 জন ডিসি চেয়ার আছেন, এসপি কয়েকজন নারী ব্যক্তিত্ব আছেন, ডিসি আছেন, ব্রিগেডিয়ার জেনারেল নারী হচ্ছেন। সেক্ষেত্রে আমাদের সমাজ আশাভাবে এগিয়ে যাচ্ছে। সর্বত্র নারীর উচ্চশিক্ষার মাত্রা বাড়ছে, পেশাদারিত্বে অংশগ্রহণ আমরা আশানুরূপ যেতে পারি। দর্শক বিন্দু, আপনারা প্রোগ্রামটা দেখবেন এবং আপনারা কমেন্টস করবেন। আপনাদের দেখা কমেন্টস নিয়ে আমরা আগামী দিনে ভিন্ন আয়োজন। আমাদের আজকের আলোচনায় অংশগ্রহণ করার জন্য চাঁদপুর থেকে সহকারী পিপি জনাব আমাদের চ্যানেলের পক্ষ থেকে মাসুদ প্রধানী আপনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং দর্শকদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা এই এই দিন নয়, এই দিনকে সেই দিনের দেশে বাংলাদেশ শতভাগ শিক্ষায় শিক্ষিত হবে। পুরুষের পাশাপাশি নারীরা আত্মমর্যাদা, আত্মসম্মান দিয়ে পরিবারকে, সমাজকে, বাংলাদেশকে বিশ্বের মানচিত্রে শির উঁচু দাঁড়ানোর ক্ষেত্রে সেই কাঙ্ক্ষিত ভূমিকা রাখবেন এবং এই বিশ্বে যা কিছু সৃষ্টি এবং কল্যাণকর অর্ধেকটার পরিকাছে এই বাস্তবতায় আমরা
আরো আরো সে আমাদের আমাদের আধুনিকতা ঐতিহ্য জায়গায় বাংলাদেশ যেন সেই মাথা উঠে দাঁড়াতে পারে, সেই জায়গাতে সবার সামষ্টিক প্রয়াস, চেষ্টা এবং ভূমিকা থাকবে নারী পুরুষের, এই প্রত্যাশা রেখে আবার অ্যাডভোকেট মাসুদ প্রধানিয়া আপনাকে কৃতজ্ঞতা। দর্শক শ্রোতা যারা শুনছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।